একটি গ্রামে মাঝে মাঝে একটি সন্ন্যাসী ভিক্ষা করার জন্য আসত। ওই সন্ন্যাসী গ্রামে আসার পরে গ্রামের সমস্ত মানুষজনের সঙ্গে দেখা করত, তাদেরকে ভবিষ্যৎ সম্পর্কে কিছু কথা বলতো, কিছু জ্ঞান উপদেশ দিত। আর কিছু মানুষ ওই সন্ন্যাসীকে এর পরিবর্তে ভিক্ষা দিত, আবার কিছু মানুষ ভিক্ষা না দিয়েই চলে যেত। কিন্তু তারপরে ওই সন্ন্যাসী কখনোই মন খারাপ করেনি। এছাড়া যদি কেউ ওই সন্ন্যাসীর মজা ওড়াতো অথবা অপমানজনক কোনো কথা বলতো, তাহলে ওই সন্ন্যাসীকে বলে হেসে এটাই বলতো যে এটা হলো তার ইচ্ছে, যে এই সমস্ত কথা বলেছে সে তার নিজের চিন্তা থেকে এই সমস্ত কথাগুলো বলেছে, আর হয়তো সে ঠিক ওই রকমেরই। আর এরপরে একদিন ওই সন্ন্যাসী ভিক্ষা চাওয়ার জন্য একটি বাড়িতে যায়, আর ওই বাড়ির ভিতর থেকে একটি মানুষ বাইরে বেরিয়ে আসে, আর ওই লোকটি সন্ন্যাসীকে একটি রুটি ভিক্ষা দেয়। আর রুটি ভিক্ষা নেওয়ার পরে সন্ন্যাসী বলে, তোমরা সবসময় খুশিতে থাকো এবং সম্পূর্ণ থাকো। এটা শোনার পরে ওই লোকটি বলে, কিন্তু গুরুজি, আমরা কিভাবে খুশি এবং সম্পূর্ণ থাকব, কারণ আমার বাড়িতে তো কোনো রকমের সুখ শান্তি নেই। এরপরে ওই সন্ন্যাসী জিজ্ঞেস করে, কি সমস্যা হয়েছে আমাকে বলো। এরপরে ওই লোকটি বলে, আমার স্ত্রী অনেক বেশি কথা বলে, আর আমার স্ত্রীর অতিরিক্ত কথা বলার কারণে আমার পরিবারে কোনো রকমের শান্তি নেই। আপনি আমাকে উন্নতি করার আশীর্বাদ দিচ্ছেন, কিন্তু যেখানে আমার পরিবারে শান্তি নেই সেখানে আমার উন্নতি কিভাবে হবে। এরপরে ওই সন্ন্যাসী একটু হেসে বলে, এটা হলো তোমার সমস্যা, ঠিক আছে, তুমি তোমার স্ত্রীকে ডাকো। এরপরে সন্ন্যাসী ওই লোকটির স্ত্রীকে জিজ্ঞেস করে, তুমি কেন এত বেশি কথা বলো, যার কারণে সবাই এত অভিযোগ করছে। এরপরে ওই লোকটির স্ত্রী উত্তর দেয়, গুরুজি, আমি কেবল সত্যি কথা বলি, আর যদি সত্যি কথা ওনার খারাপ লাগে তাহলে আমি কি করতে পারি। আমি ওনাকে এটাই বলি, যখনই ওনার বোন আমাদের পরিবারে আসে তখন সে আমাদের পরিবারে অশান্তি সৃষ্টি করে দিয়ে যায়, আর এখানে আমার ভুলটা কোথায়। এরপরে ওই সন্ন্যাসী বলে, এটাই তো হলো তোমার ভুল। এরপরে ওই লোকটির স্ত্রী একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু গুরুজি, এখানে আমার ভুলটা কি। এরপরে ওই সন্ন্যাসী একটু হেসে বলে, ঠিক আছে, তোমার ভুলটা বোঝার জন্য এখন আমি তোমাকে ছোট্ট একটি গল্প শোনাচ্ছি। প্রথমে এই গল্পটা একটু মনোযোগ দিয়ে শোনো, তাহলেই তুমি তোমার ভুলটা বুঝতে পারবে। এরপরে ওই সন্ন্যাসী বলে, অনেক পুরনো দিনের কথা, একটি রাজ্যের রাজা যে স্বপ্নই দেখত সেই স্বপ্নের পিছনে লুকিয়ে থাকা রহস্য জানতে অনেক বেশি আগ্রহী ছিল। কারণ ওই রাজা বিশ্বাস করত আমাদের স্বপ্ন ভবিষ্যতে ঘটা ঘটনার সংকেত দেয়। আর এই কারণেই যখনই ওই রাজা কোনো স্বপ্ন দেখত তখন রাজা দ্রুত তার রাজ্যের সমস্ত জ্ঞানী মানুষদেরকে একত্রিত করে ওই স্বপ্নের ব্যাখ্যা করার জন্য বলতো। আর তারা রাজাকে স্বপ্নের যে ব্যাখ্যা দিত সেই ব্যাখ্যা সবসময় সত্যি হতো। আর এই কারণে রাজা তাদের উপরে অনেক বিশ্বাস করত, আর তাদের বলা উপায় অনুযায়ী রাজা রাজ্য পরিচালনা করত। আর এটা ওই রাজার একটি অভ্যেসে পরিণত হয়ে যায়। আর কিছুদিন পরে একদিন রাজা একটি অনেক অদ্ভুত রকমের স্বপ্ন দেখে, আর সেটা হলো ওই রাজার সমস্ত দাঁত পড়ে গেছে, কেবলমাত্র সামনের একটি দাঁত বাকি আছে। এই স্বপ্নটা এতটাই অদ্ভুত ছিল যে রাজা সকাল হবার সঙ্গে সঙ্গে রাজ্যের সমস্ত জ্ঞানী মানুষদেরকে ডেকে পাঠায়। আর রাজা তাদেরকে বলে, আমি আজ একটি স্বপ্ন দেখেছি, যে স্বপ্নটা আমাকে অনেক বেশি চিন্তাতে ফেলে দিয়েছে, তাই আমি চাই আপনারা এই স্বপ্নের সঠিক অর্থটা আমাকে বলুন। এরপরে রাজা ওনার স্বপ্নের কথা খুলে বলে। স্বপ্নের কথা শুনে সেখানে থাকা কেউ এই স্বপ্নের স্পষ্ট অর্থ বুঝতে পারেনি। তারা হয়তো উত্তর দিতে চাইছিল না, অথবা তাদের কাছে সঠিক কোনো উত্তর ছিল না। আর এটা দেখে রাজা নিরাশ হয়ে যায়। আর রাজা ভাবে, যদি তার দরবারের এত জ্ঞানী মানুষ এই স্বপ্নের অর্থ বুঝতে না পারে তাহলে কে এই স্বপ্নের অর্থ বুঝবে। এরপরে স্বপ্ন বিশেষজ্ঞ খুঁজে বার করার জন্য রাজার মন্ত্রী রাজাকে একটি উপদেশ দেয়, আর বলে, মহারাজ, পাশের রাজ্যে একটি অনেক বড় স্বপ্ন বিশেষজ্ঞ আছে। এমনটা বলা হয় যে উনি আজ পর্যন্ত প্রতিটা স্বপ্নের অর্থই সঠিক বলেছেন, তাই আমার মনে হয় একবার তাকে ডেকে পাঠানো দরকার। মন্ত্রীর কথাটা রাজার পছন্দ হয়, এই কারণে রাজা খুব দ্রুত ওই বিশেষজ্ঞকে ডেকে পাঠানোর আদেশ দেয়। এরপরে সম্মানের সঙ্গে ওই বিশেষজ্ঞকে রাজার কাছে নিয়ে আসা হয়, আর ওই স্বপ্ন বিশেষজ্ঞকে রাজা নিজের স্বপ্ন খুলে বলে। রাজা বলে, আমি স্বপ্নে দেখলাম আমার সমস্ত দাঁত পড়ে গেছে, কেবলমাত্র আমার সামনের একটি দাঁত বাকি আছে, দয়া করে আপনি আমাকে এই স্বপ্নের অর্থটা বলে দিন। এরপরে ওই স্বপ্ন বিশেষজ্ঞ কিছুক্ষণ চিন্তা করার পরে গম্ভীরভাবে রাজাকে বলে, মহারাজ, এটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন, আর এই স্বপ্নের অর্থ হলো আপনার পরিবারের সমস্ত সদস্য আপনার আগেই মারা যাবে, আর একমাত্র আপনিই বেঁচে থাকবেন। এই কথাটা শুনে রাজা অনেক বেশি রেগে যায়, আর চিৎকার করে বলে, তুমি এটা কি রকমের কথা বলছো? তোমাকে আমার স্বপ্নের ব্যাখ্যা করার জন্য ডাকায় আমার সব থেকে বড় ভুল হয়েছে। এরপরে রাজা তার সৈন্যদেরকে আদেশ দেয়, এই স্বপ্ন বিশেষজ্ঞকে দ্রুত কারাগারে নিক্ষেপ করা হোক। যদিও সেখানে থাকা অন্য জ্ঞানী মানুষগুলো রাজাকে বোঝানোর চেষ্টা করে যে উনি তো কেবলমাত্র স্বপ্নের ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, কিন্তু রাজা কারোর কথা শুনতে রাজি হয়নি। ওই স্বপ্ন বিশেষজ্ঞকে কারাগারে বন্দী করার পরেও রাজার রাগ কম হচ্ছিল না, আর এই কারণে রাজা তার মন্ত্রীকে ডেকে পাঠায় আর আদেশ দেয় যে সমগ্র রাজ্যে এটা ঘোষণা করে দাও যে আমার এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতে পারবে
তাকে আমার পক্ষ থেকে অনেক বড় উপহার দেওয়া হবে। এরপরে রাজ্যের মন্ত্রী রাজার আদেশ অনুযায়ী সমগ্র রাজ্যে ঘোষণা করে দেয় রাজার এই স্বপ্নের কথা। এরপরে অনেক মানুষই তাদের নিজের মতো ব্যাখ্যা নিয়ে রাজার কাছে আসে, কিন্তু কেউ রাজাকে সন্তুষ্ট করতে পারেনি। রাজা প্রতিটা মানুষের উত্তর শুনে নিরাশ হয়ে যেত। আর এরপরে একদিন সকালে রাজমহলে একটি খুবই সাধারণ দেখতে ছেলে আসে। ওই ছেলেটির পোশাক ছিল খুবই সাধারণ, কিন্তু তার চোখের মধ্যে আত্মবিশ্বাস দেখা যাচ্ছিল। ওই ছেলেটি যখন ওই রাজমহলে প্রবেশ করে, রাজা ওই ছেলেটিকে দেখে জিজ্ঞেস করে, তুমি কে? তুমি কি আমার স্বপ্নের অর্থ বলতে পারবে? তখন ওই যুবক ছেলেটি মাথা নিচু করে রাজাকে বলে, মহারাজ, আমি আপনার স্বপ্নের অর্থ বলার জন্যই এসেছি। আমি তো আপনার এই স্বপ্নের কথা শুনেই অনেক খুশি হয়েছি। এরপরে রাজা কৌতূহলের সঙ্গে ওই ছেলেটিকে জিজ্ঞেস করে, এমনটা কেন? আমার স্বপ্নের মধ্যে এমন কি আছে যা তোমাকে এত খুশি দিয়েছে? তখন ওই যুবক ছেলেটি একটু হাসে আর বলে, মহারাজ, আপনার এই স্বপ্নটা অনেক বেশি শুভ। আপনার এই স্বপ্নের অর্থ হলো আপনি আমাদের রাজ্যে সব থেকে বেশি দিন পর্যন্ত রাজত্ব করবেন। আপনি আপনার পরিবারের মধ্যে সব থেকে বেশি দিন পর্যন্ত বেঁচে থাকবেন। আপনার রাজত্বকালে এই রাজ্য অনেক বেশি উন্নতি করবে, আর আপনার রাজত্বে এই রাজ্যের প্রজারা অনেক সুখে থাকবে। আপনার এই দীর্ঘ জীবন এবং আপনার এই সুন্দর রাজত্ব, এটা আমাদের মতো প্রজার জন্য অনেক খুশির একটি খবর। রাজা এই কথা শুনে খুশি হয়ে যায়। এরপরে রাজা একটু হেসে বলে, তোমার কথা আমার মন জয় করে নিয়েছে। তুমি যা বললে সেটা শুনে আমি সন্তুষ্ট হয়ে গেছি। এরপরে রাজা তার মন্ত্রীদেরকে আদেশ দেয়, এই যুবককে সব থেকে বড় উপহার দেওয়া হোক। এই যুবক যা কিছু চাইবে তাকে সব কিছু যেন দেওয়া হয়। এরপরে ওই যুবক রাজাকে ধন্যবাদ দেয় আর খুশি খুশি নিজের পুরস্কার নিয়ে রাজমহল থেকে ফিরে আসে। আর যখন ওই যুবক রাজপ্রাসাদ থেকে বাইরে বেরিয়ে আসছিল, তখন ওই যুবক ছেলেটি সেই স্বপ্ন বিশেষজ্ঞকে দেখতে পায়, যাকে রাজা জেলে বন্দি করে রেখেছে। এরপরে ওই স্বপ্ন বিশেষজ্ঞ যুবক ছেলেটিকে ডাকে আর বলে, তুমি এমন কি বলেছ রাজাকে, যেটা শুনে রাজা তোমাকে এত বেশি উপহার দিয়েছে? তখন ওই যুবক ছেলেটি একটু হাসে আর বলে, আমি রাজাকে সেটাই বলেছি যেটা আপনি রাজাকে বলতে চেয়েছিলেন। কেবলমাত্র আমি আলাদা শব্দ ব্যবহার করে ওই কথাগুলো বলেছি। এরপরে ওই স্বপ্ন বিশেষজ্ঞ অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এটা কি বলছো? আমি তো রাজাকে এটাই বলেছিলাম যে আপনার পরিবারের সমস্ত সদস্য আপনার আগেই মারা যাবে আর আপনি বেঁচে থাকবেন। তখন ওই যুবক ছেলেটি একটু হেসে বলে, আপনি স্বপ্নের অর্থ ঠিকই বলেছিলেন, কিন্তু আপনি সেটা বলেছিলেন নেগেটিভ ভাবে। আপনি রাজাকে বলেছিলেন তার পরিবারের মানুষজন তার আগে মারা যাবে, যে কথাটা সত্যি হবার পরেও শুনতে খারাপ লেগেছে। কিন্তু সেই কথাটাকে আমি পজিটিভভাবে বলেছি যে আপনি আপনার পরিবারের মধ্যে সব থেকে বেশি দিন বেঁচে থাকবেন আর আপনি দীর্ঘ দিন পর্যন্ত রাজত্ব করবেন। এখানে পার্থক্য হলো কেবলমাত্র কথার, আর এটাই হলো কারণ যে আজ এই উপহারটা আমি পেয়েছি। এই ছোট্ট গল্পটা আমাদেরকে এটাই শেখায় যে আমরা কি বলছি তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা কিভাবে সেই কথাটা বলছি, অর্থাৎ আমরা আমাদের কথা বলার জন্য কি রকমের শব্দ বেছে নিচ্ছি। কারণ একই কথাকে আলাদাভাবে বলার ফলে তার প্রভাবটা আলাদা হতে পারে। তাই সঠিক এবং পজিটিভ শব্দ কেবল সামনের মানুষটির মন জয় করে না, বরং এটা আমাদেরকে সফলতার কাছে নিয়ে যায়। তাই জীবনে কি বলতে হবে এটা যতটা গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এটা জানা যে সেটা কিভাবে বলতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।